Assalamu alaikum. Hello friends, welcome back to my new channel Learning Destination. So I hope you all are fit and fine. So friends, আজকের ক্লাসটি কোনো ইংরেজি ক্লাস নয়। আজকে আমি ক্লাস করব বা আজকের ক্লাসটি হচ্ছে যারা মানবিক শাখায় একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছে ঠিক তাদের জন্য। সো আজকের ক্লাসে আমি আলোচনা করব পরিণতি ও সুশাসন যে সাবজেক্টটি রয়েছে তার প্রথম পত্র নিয়ে। সো আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়টি। এই সপ্তম অধ্যায়টি হচ্ছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। সো ফ্রেন্ডস, এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব এক নায়কতন্ত্র কি অথবা এক নায়কতন্ত্র কাকে বলে এবং এই এক নায়কতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ। যেহেতু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার শিক্ষাগুরু সবসময় বলতেন যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে বা জানার চেষ্টা করবে ঠিক সেক্ষেত্রে ওই বিষয়টির সংজ্ঞাটা সবার আগে জানবে। কেননা সংজ্ঞাটা জানার মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওই বিষয়টি 50% কভার হয়ে যাবে। সো প্রথমে জানবো এক নায়কতন্ত্র কি অথবা এক নায়কতন্ত্র কাকে বলে। প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং এক নায়কতন্ত্র কিন্তু একটি অপরটি বিপরীত। গণতন্ত্র যেমন অনেক প্রাচীন একটি বিষয়, ঠিক সেই ক্ষেত্রে এক নায়কতন্ত্র কিন্তু অতি প্রাচীন একটি বিষয়। আর এই এক নায়কতন্ত্রের জন্ম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালি, জার্মানি এবং স্পেনে। আর বর্তমানে কিন্তু এই এক নায়কতন্ত্রের প্রচলন রয়েছে সারা বিশ্বে। সো এক নায়কতন্ত্র কাকে বলে? সাধারণত যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কোনো এক ব্যক্তি অথবা ব্যক্তি সমষ্টির হাতে কুক্ষিগত করে রাখা হয় বা কেন্দ্রীভূত করে রাখা হয়, ঠিক সেই ক্ষেত্রে তাকে বলা হয় এক নায়কতন্ত্র। আর এই এক নায়কতন্ত্রে রাষ্ট্রপ্রধান হচ্ছে একজনই, আর ওই রাষ্ট্রের রাষ্ট্রনায়কই হচ্ছে প্রধান, কেননা তিনি অবাধ ও অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। সো ফ্রেন্ডস, গণতন্ত্র হচ্ছে এক ধরনের সরকার ব্যবস্থা আর এক নায়কতন্ত্র হচ্ছে অন্য ধরনের সরকার ব্যবস্থা, যেখানে কি থাকবে, একজন ব্যক্তি থাকবে প্রধান। তার মানে উনি ইচ্ছে করলেই কি করতে পারেন, তার দলীয় মানুষগুলোকে কি করতে পারেন, ক্ষমতায় আনতে পারেন অথবা ক্ষমতাচ্যুত করতে পারেন। তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। এবং এই বিষয়ে আমাদের রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেছেন, যখন রাষ্ট্রের শাসন ক্ষমতা একজনের নিকট ন্যস্ত করা হয় বা একজনের হাতে ন্যস্ত করা হয়, ঠিক ওই মানুষটি বা ওই ব্যক্তিটি যখন নিজের স্বার্থে শাসন করে ঠিক তখনই তাকে বলা হয় কি, স্বৈরতন্ত্র অথবা এক নায়কতন্ত্র। তার মানে কি বুঝতে পারছি, পুরো রাষ্ট্রের প্রধান থাকবেন একজন, তাকে বলা হবে এক নায়ক, এবং এই এক নায়ক যেভাবে রাষ্ট্রটিকে পরিচালনা করবেন ঠিক তখন তাকে বলা হবে কি, এক নায়কতন্ত্র। সো ফ্রেন্ডস, এখন আমরা শিখবো এক নায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো। কি কি বৈশিষ্ট্য নিয়ে এই এক নায়কতন্ত্র গঠিত। এক নায়কতন্ত্রে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তবে এই ক্লাসে আমি আলোচনা করব উত্তম যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো ছাড়া এক নায়কতন্ত্র গঠন করা সম্ভব না। এক নায়কতন্ত্রের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে এক ব্যক্তির শাসন, 2 নম্বর হচ্ছে একদলীয় শাসন, 3 নম্বর হচ্ছে গণতন্ত্র বিরোধী, 4 নম্বর হচ্ছে একচেটিয়া প্রভাব, 5 নম্বর হচ্ছে স্বৈরাচারী মনোভাব, 6 নম্বর হচ্ছে জাতীয় স্বার্থ হরণ, আর 7 নম্বরে হচ্ছে উগ্র জাতীয়তাবাদী। এবং এগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো এখন বিস্তারিত আলোচনা করব। সো এক নায়কতন্ত্রের প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে এটি হচ্ছে এক ব্যক্তির শাসন। যেহেতু এক নায়কতন্ত্রে একজন ব্যক্তির হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়, ঠিক সেক্ষেত্রে এটি এক ব্যক্তির শাসন, কেননা রাষ্ট্রের প্রধান একজনই এবং উনি যা বলবেন সেটি হবে কি, কার্যকর। তারপর একদলীয় শাসন, এটাকে যদি আমরা বলতে চাই ঠিক সেক্ষেত্রে যেহেতু গণতন্ত্রে অনেকগুলো দল থাকে এবং ওই অনেকগুলো দল থেকে একটি দল ক্ষমতাসীন হয়, কিন্তু এক নায়কতন্ত্রে একটি মাত্র দলকে কেন্দ্র করে সরকার ব্যবস্থা তৈরি করা হয় বিদায় কিন্তু এই সরকার ব্যবস্থাটি হচ্ছে কি একদলীয় সরকার ব্যবস্থা। 3 নম্বরে রয়েছে গণতন্ত্র বিরোধী। অবশ্যই গণতন্ত্র বিরোধী, কেননা গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জনগণের শাসন। এখানে জনগণের অংশগ্রহণটাই হচ্ছে কি প্রধান, আর এই জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু
গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু একনায়কতন্ত্র কিন্তু আলাদা একটি বিষয়, কেননা এই একনায়কতন্ত্র গণতন্ত্রের পরিপন্থী, বিরোধী। কেন? কারণ হচ্ছে এখানে জনগণের মতামতকে বা জনগণের অংশগ্রহণকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না, কেননা এই রাষ্ট্রের প্রধান কিন্তু একজনই থাকেন, তিনি তার ইচ্ছে মতোই কিন্তু রাষ্ট্রটি পরিচালনা করার চেষ্টা করেন। একচেটিয়া প্রভাব, তার মানে বুঝতে পারছেন যেখানে যে রাষ্ট্রের শাসনকর্তা একজন থাকবেন এবং যেখানে গণতন্ত্র থাকবে না, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে না, ঠিক সেই জায়গাতে একচেটিয়া প্রভাব লক্ষণীয়। আর এই একচেটিয়া প্রভাব হচ্ছে একনায়কতন্ত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য, স্বৈরাচারী মনোভাব। যেহেতু গণতন্ত্রে এই বিষয়টি আমরা লক্ষ্য করি না, খুব কম দেখা যায়, কেননা গণতন্ত্রে কিন্তু অনেকগুলো দলকে কেন্দ্র করে সরকার ব্যবস্থাটা তৈরি করা হয়, অনেকগুলো দল অংশগ্রহণ করবে, ঠিক সেই জায়গা থেকে একটি দল ক্ষমতাসীন হবে। তবে ওইখানে কিন্তু ওই সরকার ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারে না নিজের ইচ্ছে মতো, যাকে বলা হয় স্বৈরাচারী মনোভাব। কিন্তু যেহেতু একনায়কতন্ত্রে জনগণের অংশগ্রহণ নেই এবং অনেকগুলো দলও নেই, ঠিক সেই ক্ষেত্রে একনায়কতন্ত্রে স্বৈরাচারী মনোভাবটা লক্ষ্য করা যায়। কেননা ওই রাষ্ট্রের সরকার যেহেতু একজন, ওই রাষ্ট্রের শাসন ক্ষমতা যেহেতু একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, ঠিক সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রের শাসনকর্তা স্বৈরাচারী মনোভাবী হওয়াটাই স্বাভাবিক। জাতীয় স্বার্থ হরণ, যেহেতু একটি রাষ্ট্রের জাতীয় স্বার্থটাকে অবশ্যই লক্ষ্য রেখে রাষ্ট্রনায়কের কাজ করতে হবে, ঠিক সেই ক্ষেত্রে এই জিনিসটি কিন্তু আমাদের একনায়কতন্ত্রে লক্ষ্য করা যায় না। কেননা একনায়কতন্ত্রের শাসনকর্তা একজন হওয়াতে এবং তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী হওয়াতে কিন্তু জাতীয় স্বার্থটা হরণ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে এই একনায়ক ইচ্ছে করে নিজের ইচ্ছে মতো রাষ্ট্র চালায় এবং নিজের ইচ্ছে মতো আইন প্রণয়ন করে এবং আইনের বাস্তবায়ন করার চেষ্টা করে, আর যার কারণে এটি জাতীয় স্বার্থ হরণ করে এবং নিজের স্বার্থটাকে কি করে সংরক্ষণ করে। তারপর উগ্র জাতীয়তাবাদী, হ্যাঁ, এই একনায়কতন্ত্রে উগ্র জাতীয়তাবাদীর যে একটি বৈশিষ্ট্য চরমভাবে লক্ষ্য করা যায়। কেননা জার্মানে হিটলার বলেছিলেন যে জার্মান জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। যদি গণতন্ত্রের দিকে তাকাই, সেখানে কিন্তু উগ্র জাতীয়তাবাদী আর যে বিষয়টি এটা পরিলক্ষিত হয় না, তবে একনায়কতন্ত্রে এই উগ্র জাতীয়তাবাদী পরিলক্ষিত হয়। সুতরাং এই ছিল আমাদের এই একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। তার মানে ওই একনায়কতন্ত্রে কি থাকবে? একজন ব্যক্তি শাসন থাকবে, একদলীয় সরকার থাকবে, গণতন্ত্র বিরোধী হবে, উগ্র জাতীয়তাবাদী, একচেটিয়া প্রভাব, তারপর জাতীয় স্বার্থ হরণ এবং ব্যক্তি স্বার্থ সংরক্ষণ। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করলাম একনায়কতন্ত্র কি আর একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো। আশা করি সবাই খুব চমৎকারভাবে বুঝতে পেরেছেন। আর এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই কি করতে হবে? লিখে রাখতে হবে, কেননা এই পয়েন্ট থেকে আপনি নিজের মতো করে বানিয়ে সুন্দর করে লিখতে পারবেন। একদম হুবহু বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার ভাষায় জাস্ট পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন যে পয়েন্টে কি বলা হয়েছে, ঠিক ওই পয়েন্টের ভিত্তি করে আপনি কি করবেন? নিজের মতো করে সুন্দর করে লিখার চেষ্টা করবেন। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড টেক কেয়ার।